হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টের ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভেলস অধ্যায়টির আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা ইকুয়াল ইন্টারভেলের যে থিওরিগুলো ড্রাইভ করার জন্য আর্গুমেন্ট এবং এন্ট্রি সম্বন্ধে আমাদের জানা দরকার। আমরা এখন এন্ট্রি এবং আর্গুমেন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ধরলাম y সমান ফাংশন অফ এক্স। এখানে আমাদের এক্সকে বলা হয়, এক্সকে যদি আমরা ইনপুট ধরি তাহলে ওয়াইটা হবে আমাদের আউটপুট। এক্স যদি ইনপুট হয় ওয়াই হবে আউটপুট। এক্সের মান বসালে আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো। এই কারণে এক্সকে আমরা ইনপুট বলবো, ওয়াইকে আমরা আউটপুট বলবো। এই যে ইনপুট, এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর আমাদের যে আউটপুট এটাই হচ্ছে আমাদের এন্ট্রি। এটাই হচ্ছে আমাদের এন্ট্রি। আমাদের ওয়াইটা হচ্ছে এখানে এক্সের উপর নির্ভরশীল। ওয়াইটা এক্সের উপর নির্ভরশীল, এই জন্য এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা যেহেতু এক্সের উপর নির্ভরশীল ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্সকে আমরা আর্গুমেন্ট বলবো, ওয়াইকে আমরা এন্ট্রি বলবো। এখন আমরা এক্সের কতগুলো আমরা আর্গুমেন্ট ধরলাম x0, x1, x2, x3 আপ টু ডটস। এটার করসপন্ডিং এক্সের করসপন্ডিং আমাদের যে ফাংশনটা হবে ফাংশন অফ এক্স, x0 এর করসপন্ডিং ফাংশনটা হবে ফাংশন অফ x0, x1 এর করসপন্ডিং ফাংশনটা হবে ফাংশন অফ x1, x2 এর করসপন্ডিং ফাংশন হবে ফাংশন অফ x2। এইভাবে এখন আমরা যদি একটু খেয়াল করি, ধরলাম x0, এক্সের কতগুলো আর্গুমেন্ট ধরলাম, x1, x2, x3, এইভাবে চলতে চলতে এক পর্যায়ে আমাদের হবে শেষতম পদ xn। এই যে x0 থেকে x1, এক্সের পাশাপাশি মানগুলো, এটার যদি ব্যবধি যদি আমরা h বিবেচনা করি, আমরা প্রত্যেকটার ব্যবধি যদি h ডিফারেন্স যদি আমরা h বিবেচনা করি, অর্থাৎ এক্সের পাশাপাশি যে আমাদের আর্গুমেন্ট তার ডিফারেন্সটা যদি h যদি ইকুয়াল হয় তাহলে হবে ইকুয়াল ইন্টারভেলস। আর আমাদের অধ্যায়টি, আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভেলস, তাহলে নিঃসন্দেহ ছাড়া আমাদের আর্গুমেন্টের যে ইন্টারভেলটা অবশ্যই, বা আমাদের যে ডিফারেন্সটা আমাদের কি হবে, ইকুয়াল হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, x1কে আমরা কি লিখতে পারি, x0 প্লাস h। কেন? আমাদের এখানে x0 আছে, h পরিমাণ বৃদ্ধি হয়ে সেটা তো x1 হচ্ছে, তাহলে x0 প্লাস h বৃদ্ধি মানে হচ্ছে প্লাস। এরপর দেন আমরা x2 সমান কি লিখতে পারি, x1, এই যে x1 থেকে h পরিমাণ বৃদ্ধি করলে আমরা কি পাবো, x2 পাবো। এরপর দেন x3 সমান আমাদের কি হবে, x3 সমান হবে আমাদের x2 প্লাস h, মানে x2 এর সাথে h যোগ করলে আমরা x3 পাবো। এভাবে আমরা যদি চলি তাহলে আমাদের যে xn, তাহলে আমাদের যেখানে xn হবে সেটা আমরা বের করব। আমরা একটু খেয়াল করি, এই যে x0 প্লাস h, এই যে এটা লিখলাম, এটার করসপন্ডিং আমাদের ফাংশনটা কি হবে, ফাংশন অফ x1 হবে। ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x0 প্লাস h হবে। x2, এটার করসপন্ডিং ফাংশনটা হবে ফাংশন অফ x2 সমান ফাংশন অফ x1 প্লাস h হবে। আমার x3 সমান, এটার করসপন্ডিং ফাংশনটা হচ্ছে ফাংশন অফ x3 সমান ফাংশন অফ x2 প্লাস h হবে। এবার আমাদের প্রথম মানকে আমরা সবসময় a ধরব। জেনারেলি এক্সের প্রথম মানকে a ধরা হয়। জেনারেলি আমাদের xn মানে শেষতম পদকে আমরা b ধরব। তাহলে আমরা যদি x0 সমান যদি a ধরি তাহলে নিঃসন্দেহ ছাড়া আমাদের এটা হবে, এই যে x0টা হবে a প্লাস h হবে। আচ্ছা, আমরা যদি আরেকটু করে খেয়াল করি, আমাদের এই যে x1 লেখা হয়েছে, x1 সমান আমরা কি জানি, x0 প্লাস h, কিন্তু তাহলে x1 এর জায়গায় আমরা x0 প্লাস h লিখতে পারি। কি কারণে লিখলাম, কারণ আমরা x0 এর জায়গায় a বসাতে পারবো পরের লাইনে, এই কারণে। সিমিলারলি একইভাবে এই কাজটা এখানে করি, x2 এর জায়গায় এই যে x2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, x1 প্লাস h লিখলাম। আমাদের তো এখানে একটা প্লাস h আগে থেকে ছিল, তাহলে এটা কত হবে, 2s হয়ে যাবে। এখানে একটা h আছে, এখানে একটা h আছে, মানে x2 এর জায়গায়
x1 প্লাস এস তো বসালাম, আবার প্লাস এস আছে, প্লাস এস না লিখে আমরা এখানে 2s লিখলাম, এইসের সাথে এই যোগ করলে 2s হয়। এবার এটা যেভাবে x নট সমান আমরা এ লিখলাম, একইভাবে আমরা এটা x নট সমান কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে হবে ফাংশন অফ এ প্লাস 2s। একইভাবে আমার এটা হবে যে এখানে আবার x1 চলে আসছে না, তাহলে x1 সমান আবার আমরা কি জানি, x নট প্লাস এইচ মনে হয়। তাহলে x নট প্লাস এইচ 2s এর সাথে আর একটা যোগ করলে কত হবে, 3s। তাহলে এখন x নট চলে আসলো, আবার x নটের জায়গায় আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, আমরা এ প্লাস 3s লিখতে পারি। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ফাংশন অফ x1 সমান হচ্ছে x নট প্লাস এইচ, x নট প্লাস এইচ। তারপর দেন আমাদের ফাংশন অফ x2 সমান হচ্ছে আমাদের x নট প্লাস 2s। আবার ফাংশন অফ x3 সমান হচ্ছে x নট প্লাস 3s। তাহলে যখন 1 থাকে তখন x নট প্লাস একটা s, যখন 2 থাকে তখন x নট প্লাস 2টা s, যখন 3 থাকে x নট প্লাস 3টা s। তাহলে যখন n থাকবে তাহলে নিঃসন্দেহ ছাড়া আমার এখানে হবে যে ফাংশন অফ, সবগুলো আমাদের ফাংশন হবে যে ফাংশন অফ x নট তো থাকবে, 3 থাকলে যদি 3s হয়, n থাকলে আমাদের কি হবে, ns হবে। তাহলে ফাংশন অফ x নট প্লাস কত হবে, আমাদের ns। এবার আমরা যদি খেয়াল করি, আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, দুইটা জিনিস আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের চিহ্ন, আর এটা আমরা ইউজ করব ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। আবারও বলতেছি, এটা আমরা ইউজ করব ফরওয়ার্ডের ক্ষেত্রে, এটা আমরা ইউজ করব ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। আমাদের ইন্টারপোলেশন অধ্যায়ে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যে থিওরামগুলো আছে এগুলো ড্রাইভ করার জন্য আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। তো আমরা ফরওয়ার্ডের ক্ষেত্রে যে জিনিসটা জেনে রাখবো, ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ সমান হচ্ছে আমাদের ফাংশন অফ এ, এটাকে যদি আমরা ডেল বলি তাহলে ডেল অফ ফাংশন অফ এ। যদিও আমাদের এটা ডেল নয়, এটা আমাদের উচ্চারণটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এখানে অর্ডার হচ্ছে 1, ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড অফ অর্ডার, ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড অফ অর্ডার। আমাদের বোঝার সাথে বা আমাদের বোঝার সুবিধার্থের জন্য আমরা এটাকে কি বলতে পারি, ডেল হিসেবে বিবেচনা করতে পারি। আর এটাকে আমরা নাবলা হিসেবে যদি বিবেচনা করি তাহলে যদিও বা এটা ব্যাকওয়ার্ডের চিহ্ন, আর এটার ক্ষেত্রে হবে ফাংশন অফ এ প্লাস এইচ। এখন আমরা যদি খেয়াল করি এগুলো আমাদের কি দরকার, এগুলো আমাদের লাগবে যখন আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের থিওরাম যখন দেখব তখন আমাদের এগুলো ইউজ হবে, এই জন্য আমরা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই ফাংশন অফ এ প্লাস এইচ, এই যে দ্বিতীয়টা থেকে আমরা যদি ফাংশন অফ এ, এটা হচ্ছে ফাংশন অফ এ, দ্বিতীয়টা থেকে আমরা যদি এটা বাদ দিই, ডিফারেন্সটা ফরওয়ার্ডের ক্ষেত্রে হয় এই যে ডেল অফ লাস্টেরটা, ডেল অফ লাস্টেরটা, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হয় আমার প্রথমটা। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আবারও বলতেছি, ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ, ডিফারেন্সটা ফরওয়ার্ডের ক্ষেত্রে হয় লাস্টেরটা, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হয় আমাদের প্রথমটা, ডেল অফ নাফলো ফাংশন অফ এ প্লাস এইচ। আমরা আর্গুমেন্ট এবং এন্ট্রি সম্বন্ধে জেনে নিলাম। এবার আমরা ইন্টারপোলেশন কি সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে একটা বক্সের মধ্যে, ছকের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আর্গুমেন্ট 1810 সালে, যেমন ধরলাম 1810 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল, আমি ধরলাম বাংলাদেশের জনসংখ্যা 1 কোটি ছিল। 1830 সালে সেটা 2 কোটি হলো, 1850 সালে সেটা 5 কোটি হলো, 1870 সালে অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি পায়, সেটা ধরলাম 6 কোটি, 1890 সালে ধরলাম সেটা 8 কোটি ধরলাম আমরা। আর এক্সের করসপন্ডিং যে ভ্যালুটা আমরা এক্সের করসপন্ডিং ফাংশনটা পাবো, ফাংশন অফ এক্স, আমরা ফাংশন অফ এক্সে অন্য একটা চলকে প্রকাশ করলাম, ধরলাম সেটা ওয়াই। এখন আমাদের ইন্টারপোলেশন কি সেটা যদি আমরা জানতে হয়, আমরা যদি এখানে খেয়াল করি আমাদের কিন্তু ব্যবধি কিন্তু সমান, 1810 থেকে 1830 কত আছে, ডিফারেন্স কত, 20। আবার 1830 থেকে 1850 ব্যবধি কত বা ডিফারেন্সটা কত, 20, মানে 20 হারে হারে বাড়তেছে। তাহলে নিঃসন্দেহ ছাড়া আমরা বুঝতে পারবো যে এটা ইকুয়াল ইন্টারভ্যাল বোঝাচ্ছে। যদি এইচ, আমাদের ডিফারেন্সটা এইচ দ্বারা প্রকাশ করা হয়, যদি এইচ যদি সমান না হয় বা ডিফারেন্স যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে আনইকুয়াল ইন্টারভ্যালস। এখন আমরা ইকুয়াল ইন্টারভ্যালস নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এখন ধরলাম 1800, এই ছকের অভ্যন্তরীণ একটা 1840 ধরলাম 1840 সালে ধরলাম। এরপর দেন
আরেকটা বাইরে একটা ধরলাম সেটা 1920, আরেকটা ধরলাম আমরা সেটা 1800 সাল। এখন আমরা যদি ইন্টারপোলেশন কি সেটা যদি বুঝতে যাই, আমরা দেখতে পাবো ইন্টারপোলেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে ট্যাবলে উপস্থিত এক্সের রেঞ্জের অভ্যন্তরীণ এই যে 1810 থেকে 1890 এর মধ্যে এক্সের রেঞ্জের অভ্যন্তরীণ অদৃশ্যমান 1840 সালে অবশ্য সেটা 1810 থেকে 1890 এর মধ্যে আছে, কিন্তু সেটা অদৃশ্যমান মানে চোখের বাইরে, যদিও বা সেটা এটার ভিতরে আছে, এই রেঞ্জের মধ্যে আছে। এই অদৃশ্যমান এটার করসপন্ডিং যদি জিজ্ঞেস করি 1840 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল, তাহলে আমরা সেটা নির্ণয় করব। সেটা কি পদ্ধতিতে নির্ণয় করব এখন সেটা আমরা জানতেছি। 1840 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল, এখন সেটা আমাদের এই যে এক্সের যে আমাদের আর্গুমেন্ট আছে সেটার মধ্যে অবশ্যই আছে। তাহলে এই অদৃশ্যমান আর্গুমেন্টের করসপন্ডিং আমরা যে এন্ট্রি নির্ণয় করব কত ছিল, সেটাই হচ্ছে সেই পদ্ধতিকে আমরা বলা হয় ইন্টারপোলেশন। আবারও বলতেছি, যদি সেটা এই অদৃশ্যমান আর্গুমেন্টটা যদি আমার 1800 মানে ছকে উপস্থিত টেবলে উপস্থিত এক্সের রেঞ্জের মধ্যে থাকে, তখন সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড হবে, আর বাইরে হলে সেটা ব্যাকওয়ার্ড। আচ্ছা, আমরা যদি খেয়াল করি এখানের মধ্যে ইন্টারপোলেশন কি আমরা বুঝতে পারলাম। আরেকবার আমরা জানার চেষ্টা করব যে ইন্টারপোলেশন কি, সেটা আমরা রিভিউ করব। ইন্টারপোলেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে ট্যাবলে উপস্থিত এক্সের রেঞ্জের অভ্যন্তরীণ একটা অদৃশ্যমান আর্গুমেন্টের করসপন্ডিং এন্ট্রি নির্ণয় করা হয়, সেই পদ্ধতিকে ইন্টারপোলেশন বলা হয়। আশা করি আমরা ইন্টারপোলেশন কি সেটা আমরা জানতে পারলাম।